হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু বারুইপুর কম্পিটিটিভ সেন্টার। তো আজ আমরা যেটা করব সেটা কি, সেটা হচ্ছে বিশেষ যে সমস্ত ব্যক্তিবর্গ আছে তাদের সমাধিস্থল। এবং শুধু তাই নয়, সেই সমস্ত ব্যক্তিরা কারা ছিলেন তোমরা দেখতে পাচ্ছ এখানে, আমি তাদের ছবি এখানে আমি দিয়ে দিয়েছি এবং তারা কারা ছিলেন, ঠিক আছে, প্রধানমন্ত্রী কি রাষ্ট্রপতি। তো আমি এমনভাবে করাবো যাতে জিনিসটা খুব সহজেই তোমাদের মাথায় ঢুকে যায়। আর খুব বেশি করাবো না, তাতে কি হয় অত্যধিক বেশি করলে সবটাই মানুষ ভুলে যায়। আমি যেগুলো করাবো সেগুলোই পরীক্ষায় আসে এবং আমি ট্রিকের মাধ্যমে করাবো যাতে তোমাদের মনে থাকে। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা কি করব, প্রথমেই আমরা প্রধানমন্ত্রী কটা দেখে নেব, ঠিক আছে। আমাদের 1 থেকে 5 পর্যন্ত যারা প্রধানমন্ত্রী ছিল সেগুলো, তাদের যে সমাধিস্থলগুলো ছিল সেগুলো আমরা দেখে নিই। প্রথমেই আমাদের দেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? প্রথম প্রধানমন্ত্রী ছিলেন হচ্ছে জওহরলাল নেহেরু, তাই না? ওনার যে সমাধিস্থল, সেই সমাধিস্থলের নাম কি? শান্তিবন। এটা কিভাবে মনে রাখবো? তোমরা সবাই জানো জওহরলাল নেহেরু আমাদের যে গান্ধীজি তারই শিষ্য ছিলেন, তাই না? শুধু তাই নয়, অনেকে এরকম কথাও বলে, ঠিক আছে, যে উনি হচ্ছে শান্তিতে যে নোবেল পুরস্কার সেটা পেতে চাইছিলেন। ওনার অ্যাক্টিভিটি থেকে অনেকে এইরকম কথাও বলে, সে সত্য মিথ্যা আলাদা কথা, কিন্তু এরকম কথা অনেকেই দেখতে মানে শুনতে পাও বিভিন্ন জায়গায়, তাই না? তো শান্তির কথা ইনি সবসময় বলতেন, সুতরাং শান্তিবন হচ্ছে জওহরলাল নেহরুর সমাধিস্থলের নাম, এটা একটু মাথায় রাখবে। নেক্সট, জওহরলাল নেহরু হঠাৎ করে হার্ট অ্যাটাক করে মারা যায়, তাই না? চীনের সাথে যখন যুদ্ধ হয় তারপরই হার্ট অ্যাটাক করে উনি মারা যান। তারপরে কে আসেন? তারপরে আসেন হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী, আমাদের দ্বিতীয় প্রধানমন্ত্রী, এই হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী। লাল বাহাদুর শাস্ত্রীর সমাধিস্থলের নাম কি? বিজয়ঘাট। বলে রাখি, লাল বাহাদুর শাস্ত্রী হাইটে খুব ছোট ছিল, ঠিক আছে, খুবই ছোট ছিল, কিন্তু উনি মানে ওই সময় 1965 সালে ইন্ডিয়ার সাথে পাকিস্তানের যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে কিন্তু পাকিস্তানের 12টা বাজিয়ে দিয়েছিল। লাল বাহাদুর শাস্ত্রী কিন্তু বিজয় পেয়েছিল, তাই না? উনি স্লোগান দিয়েছিল জয় জওয়ান জয় কিষান, তাই না? এই সময়তেই স্লোগানটা দিয়েছিল। তো লাল বাহাদুর শাস্ত্রীর কিন্তু বিজয় কাহিনী কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। শুধু তাই নয়, তোমরা জানো শেষ জীবনে উনি উজবেকিস্তানে গেছিলেন, তাসকান্ত, উজবেকিস্তানের যে রাজধানী আর কি তাসকান্ত, সেখানে একটা সই করার জন্য। তো সেখানে উনি কিন্তু মানে খুব অ্যাক্সিডেন্টালি মারা যান, ঠিক আছে। ওনার মৃত্যু নিয়ে কিন্তু অনেক রহস্য আছে। অনেকে বলে ওনাকে খুন করা হয়েছে, আবার অনেকে বলে না উনি হার্ট অ্যাটাকে মারা গেছে, তাই না? তো তোমরা তাসকান্ত ফাইল বলে উনি একটা সিনেমাও আছে, সেটাও তোমরা চাইলে দেখতে পারো। তো উনি খুব বিজয়ী মানুষ ছিল, ঠিক আছে। হাইট শর্ট থাকলে কি হবে, ওনার বিজয় কিন্তু বিশাল, বিজয় গাথা কিন্তু অনেক বড়। তো এখান থেকে মনে রাখবে লাল বাহাদুর শাস্ত্রী হচ্ছে বিজয়ঘাট। এরপরে চলে আসো ইন্দিরা গান্ধী, ঠিক আছে। এই লাল বাহাদুর শাস্ত্রী মারা যাচ্ছে, তারপরেই চলে আসছে ইন্দিরা গান্ধী, এই জওহরলাল নেহরুর মেয়ে, তাই না? ইন্দিরা গান্ধী, দেখো ইন্দিরা গান্ধী হচ্ছে কি ভারতবর্ষের হচ্ছে তৃতীয় প্রধানমন্ত্রী, এই হচ্ছে তার ছবি। শুধু তাই নয়, ইনি হচ্ছে ভারতবর্ষের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, তাই না? ফার্স্ট মহিলা প্রধানমন্ত্রী, তাই না? ফার্স্ট মহিলা পিএম। এবং প্রথম বললে ভুল হবে, মানে শুধু প্রথম নয়, উনি একমাত্র মহিলা প্রধানমন্ত্রী, এরপরে আর কেউ মহিলা প্রধানমন্ত্রী হননি, তাই না? তো এখানে দেখো ওনার যে সমাধিস্থল সেটা হচ্ছে শক্তিস্থল। তোমরা কিভাবে মনে রাখবে? ইন্দিরা গান্ধী মহিলা না, মানে নারী না, নারী শক্তির কথা আমরা সবসময় বলি না, নারী শক্তি, নারী শক্তি, এই টার্মটা খুব শোনা না। তো সেখান থেকে মনে রাখবেন শক্তিস্থল হচ্ছে ইন্দিরা গান্ধীর সমাধিস্থল। নেক্সট আসছে কে? নেক্সট আসছে হচ্ছে 4 নম্বর প্রধানমন্ত্রী আমাদের মোরারজি দেশাই, ঠিক আছে। ইন্দিরা গান্ধীর পরে আসছে মোরারজি দেশাই, ঠিক আছে। এইবার দেখো দেশাই কিভাবে মাথায় রাখবে? যেখানে দেশ কথাটা আছে না, সেখানে কোনো ভয় রাখলে চলবে না, অভয় থাকতে হবে। তাহলে অভয় ঘট হচ্ছে কি? মোরারজি দেশাইয়ের সমাধিস্থলের নাম হচ্ছে অভয় ঘাট। আবারও বলি, যেখানে দেশ কথাটা আছে সেখানে কোনো ভয়ের জায়গা নেই, মোরারজি দেশাই অভয় ঘাট। আমাদের পঞ্চম প্রধানমন্ত্রী কে ছিলেন? চৌধুরী চরণ সিং, ঠিক আছে। পঞ্চম প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিং, এই হচ্ছে তার ছবি। এবং এনার যে সমাধিস্থল সেটা কি? সেটা হচ্ছে কিষান ঘাট। এটা কি করে মনে রাখবে? দেখো, কিষান, কিষান মানে কি? কৃষক, তাই না? দেখবে কৃষকদের আমরা যা সম্মান দিই তার থেকে অনেক বেশি সম্মান তাদের দেওয়া উচিত, তাদের চরণ বন্দনা করা উচিত সবসময়, তাই না? তাদের সবসময় চরণ বন্দনা করা উচিত। তার কারণটা কি? ওরাই আমাদের খেতে দিচ্ছে। আমরা যতই বলি না কেন আইটি সেক্টর, বড় বড় চাকরি, হ্যান ত্যান, কৃষকরাই অ্যাকচুয়ালি কিন্তু আমাদেরকে খেতে দেয়। তাই জন্য কৃষকদের সবসময় চরণ বন্দনা করা উচিত। সেখান থেকে মনে রাখবে চৌধুরী চরণ সিং। নেক্সট 6 নম্বর প্রধানমন্ত্রী কে হচ্ছেন আমাদের? হচ্ছেন আমাদের রাজীব গান্ধী, ঠিক আছে। 6 নম্বর প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। ইনি কে? ইনি হচ্ছে ইন্দিরা গান্ধীরই ছেলে, মানে জওহরলাল নেহরুর মেয়ে ছিল ইন্দিরা গান্ধী, ইন্দিরা গান্ধীর ছেলে ছিল রাজীব গান্ধী, আর এই রাজীব গান্ধীরই ছেলে কিন্তু আমাদের রাহুল গান্ধী, তাই না? যাই হোক, তো রাজীব গান্ধী হচ্ছে একে, রাজীব গান্ধী হচ্ছে, রাজীব গান্ধীর যে সমাধিস্থল সেটা মানে হচ্ছে আমাদের বীরভূমি। কিভাবে মনে রাখবে? অ্যাকচুয়ালি
এনার আগেই কিন্তু আর একটা টার্মের জন্য ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী হয়েছিলেন, এবং ইন্দিরা গান্ধী তোমরা সবাই জানো ইন্দিরা গান্ধী খুন হন, তাই না? এবং তারপরই তার বীর পুত্র, তাই না? তোমরা সেই বীর পুরুষ কবিতা পড়েছো না অনেকে, মায়ের বীর পুরুষ, তো সেটা এখানেও মনে রাখবে। ঠিক আছে, বীর পুরুষ তিনি হচ্ছে প্রধানমন্ত্রী হয়। রাজীব গান্ধী 40 বছর বয়সেই প্রধানমন্ত্রী হয়ে গেছিল, ভাবো, মানে মাত্র 40 বছর বয়সে প্রধানমন্ত্রী হয়েছিল। উনি হচ্ছে সব থেকে জুনিয়র মোস্ট প্রধানমন্ত্রী আমাদের এখনো পর্যন্ত। ঠিক আছে, এবং আমরা সবাই জানি রাজীব গান্ধীও কিন্তু আমাদের খুন হয় পরবর্তীতে, তাই না? এবং তারপরে কে বসে, মানে তারপরে আবার আমাদের রাজীব গান্ধী যখন খুন হয় ওই টাইমটা না খুব, মানে প্রধানমন্ত্রী চেঞ্জ হয়েছিল। আমি তোমাদের প্রধানমন্ত্রীদের নিয়ে একটা ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি, শর্টসেও দিয়ে দিয়েছি, ওটা তোমরা দেখলে পুরোটা বুঝতে পারবে। ঠিক আছে, তো সুতরাং এখানে শুধু মনে রাখবে রাজীব গান্ধীর যে মানে সমাধিস্থল সেটা কি, সেটা হচ্ছে বীরভূমি। নেক্সট চলে এসো রাজেন্দ্র প্রসাদ। ঠিক আছে, রাজেন্দ্র প্রসাদ মানে কি আমরা সবাই জানি, রাজেন্দ্র প্রসাদ হচ্ছে ভারতবর্ষের প্রথম প্রেসিডেন্ট, তাই না? এই হচ্ছে তার ছবি, বিহারের গান্ধী বলা হয় এনাকে, তাই না? রাজেন্দ্র প্রসাদ হচ্ছে ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি, তাই না? এবং ইনি একমাত্র রাষ্ট্রপতি যে পরপর দুবার রাষ্ট্রপতি হয়েছে। তারপরে কিন্তু এমন কেউ নেই যারা কিন্তু দুবার রাষ্ট্রপতি হয়েছে। মানে রাজেন্দ্র প্রসাদ থেকে শুরু করে এখন আমাদের দ্রৌপদী মুর্মু পর্যন্ত সবাই কিন্তু একবারই রাষ্ট্রপতি হয়েছিলেন, একমাত্র ইনি দুবার হয়েছিলেন। বোঝা গেল? এইবার দেখো রাষ্ট্রপতি, রাষ্ট্রপতির কোনো কিছুই সাধারণ হয় না, তাই না? রাষ্ট্রপতি তো দেশের প্রথম নাগরিক, ফার্স্ট সিটিজেন অফ ইন্ডিয়া বলা হয় রাষ্ট্রপতিকে, তাই না? এইবার দেখো রাষ্ট্রপতির কোনো কিছুই সাধারণ হয় না। রাষ্ট্রপতিকে যখন মানে আমরা করি, ইমপিচ করি, মানে রাষ্ট্রপতিকে যখন রাষ্ট্রপতির পদ থেকে মানে বের করে দেওয়া হয়, তখন কি করা হয়, মহাবিয়োগ বলা হয় তাকে। বাকিদের বিয়োগ করা হচ্ছে কিন্তু রাষ্ট্রপতির নামের আগে মহা লাগিয়ে দেওয়া হবে, মহাবিয়োগ। তুমি দেখবে রাষ্ট্রপতির সবকিছুই দেখবে একটু অন্যরকম, ঠিক আছে? রাষ্ট্রপতির ভোটিং সিস্টেম দেখবে একটা মহান টাইপের একটা ভোটিং সিস্টেম, তাই না? রাষ্ট্রপতির কোনো কিছুই স্বাভাবিকভাবে হয় না। তাহলে রাষ্ট্রপতির প্রয়াণও স্বাভাবিকভাবে হবে না, প্রথম রাষ্ট্রপতি উনি, ওনার প্রয়াণটারও হয়ে যাবে মহাপ্রয়াণ। বোঝা গেল? রাষ্ট্রপতির বিয়োগ হলে আমরা মহাবিয়োগ বলি, যেটাকে ইংরাজিতে ইমপিচমেন্ট বলি। তিনি রাষ্ট্রপতির প্রয়াণ হয়েছে, প্রথম রাষ্ট্রপতি, তাই জন্য আমরা মহাপ্রয়াণ ঘাট বলবো। বোঝা গেল? এইভাবে মনে রাখবে রাজেন্দ্র প্রসাদের সমাধিস্থলের নাম হচ্ছে মহাপ্রয়াণ ঘাট। এরপরে চলে এসো 8 নম্বরে কে আছে, জ্ঞানী জৈল সিং, তাই না? ইনি আমাদের 7th প্রেসিডেন্ট ছিলেন। এই হচ্ছে জ্ঞানী জৈল সিং। মনে রাখবে এনার সমাধিস্থলের নাম হচ্ছে একতা স্থল। কিভাবে মনে রাখবে, তুমি যত জ্ঞানী হবে না তত তুমি একলা হয়ে যাবে, দেখবে তত তুমি একতা, মানে একাকিত্বে থাকবে। দেখবে তুমি এখন ধরো কোথাও একটা বসে আছো, 5-10 জন লোক তোমাকে কথা বলছে, তুমি শুনতে তোমার ভালো লাগবে। তার কারণ কি, তুমি অত কিছু বোঝো না, যে যা বলছে তুমি চুপচাপ শুনছো। এবার তুমি যত জ্ঞানী হবে তখন ভুলভাল কথা বললে সেগুলো কিন্তু তোমার আর ভালো লাগবে না। এই করতে করতে মানুষ যত জ্ঞানী হয় দেখবে তত দেখবে সে একলা হতে থাকে। খেয়াল করবে, তোমরা যারা কম্পিটিটিভ পড়ছো দেখবে যে মানে যত পড়াশোনা করছো তত দেখবে দেখবে একাকিত্বে, মানে একাকিত্বের মধ্যে যাচ্ছ না আস্তে আস্তে। তো এইটাই হয়, যত জ্ঞান হবে তত একলা থাকতে শুরু করবে। সুতরাং জ্ঞানী জৈল সিং মানে হচ্ছে একতা স্থল। ঠিক আছে, এইবার চলে এসো মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী হচ্ছে আমাদের সবাই জানো ফাদার অফ নেশন, এই হচ্ছে মহাত্মা গান্ধী। তার হচ্ছে সমাধিস্থলের নাম কি, রাজঘাট। তোমরা এইটা সবাই জানো, সমাধিস্থল আসলে প্রথমেই মহাত্মা গান্ধীর নামটা আসে, তাই না? তাই জন্যই আমি এটা শেষের দিকে দিয়েছি, কারণ এইটা সবাই জানো। এবার তাও যদি বলো যে না মনে রাখতে অসুবিধা হবে, তাহলে কি মনে রাখবে, আমাদের যত স্বাধীনতা সংগ্রামী ছিল তাদের মধ্যে যদি ধরা হয় না সব থেকে বড় রাজা কে ছিল, তাহলে মহাত্মা গান্ধী হবে। এই নিয়ে কেউ আবার কন্ট্রোভার্সি করো না, ঠিক আছে? না না নেতাজি, হ্যাঁ নেতাজি আমারও মনে আছে, বাকি সবাই আছে, আমি জাস্ট মনে রাখার জন্য বললাম। ঠিক আছে, রাজঘাট। অ্যাকচুয়ালি এটা তো সত্য কথা যে ইনি 3 দশক ধরে, 3 দশক ধরে ইনি কিন্তু আমাদের সংগ্রামের সঙ্গে যুক্ত ছিল। এত লং টাইম ধরে কেউ যুক্ত ছিল না। তো আমাদের যত স্বাধীনতা সংগ্রামী ছিল তার যদি প্রথম কোনো এক মানুষকে বলতে পারি তাহলে এনাকে বলতে পারি, মানে সব থেকে বেশি দিন ধরে ছিল। তো সেই সূত্রে ওনাকে রাজতকমা দেওয়া যেতেই পারে। রাজঘাট হচ্ছে গান্ধীজির সমাধিস্থল। এরপর খুব ইম্পর্টেন্ট, বহুবার পরীক্ষায় আসে, ডক্টর বি আর আম্বেদকর। ডক্টর বি আর আম্বেদকর কি, ওনার সমাধিস্থলের নাম হচ্ছে চৈত্যভূমি, তাই না? ফাদার অফ দ্য কনস্টিটিউশন, এই হচ্ছে ডক্টর বি আর আম্বেদকর, তাই না? এবার একটা বলি, এটা কিভাবে মনে রাখবে তোমরা, মানে আমাদের রামকৃষ্ণ একটা কথা বলেছিল, তোমাদের চৈতন্য হোক, তাই না? মানে তোমাদের জ্ঞান হোক, তোমাদের চৈতন্য হোক, এটা আমাদের রামকৃষ্ণ বলেছিল। ইনি কিন্তু বহুবার এই কথাটা বলেছে মানুষকে, এই যে ভেদাভেদ, দলিত আর যে সাধারণ যারা ব্রাহ্মণ, এদের যে এই ডিসক্রিমিনেশন, এই সমস্তগুলো উনি কখনোই চাইতেন না। কেননা সব থেকে বেশি ডিসক্রিমিনেশন ফেস করেছিলেন ইনি এই টাইমে।
এই ভেদাভেদ টেদাভেদ সব কিছু উনি দূর করতে চাইতেন। উনি মানুষকে বারবার বোঝাতে চাইতেন যে তোমাদের চৈতন্য হোক, তাই না? সবাই একতা মানে একসাথে থাকো, সবাই চৈতন্য হোক। এই কথাটা উনি বারবার বলেছেন। সুতরাং মনে রাখবে ওনার যে সমাধিস্থল সেটা হচ্ছে চৈতভূমি। ঠিক আছে, এইভাবে একটু মনে রাখবে। তো আমি এই 10টাই দিয়েছি, আমি বেশি দিইনি। তার কারণটা হচ্ছে এই 20, 25, 30টা দিয়ে দেওয়া হয়, তারপরে একটাও মাথায় থাকে না, প্রবলেম ওখানেই। কিন্তু এই 10টাই ভালো করে মুখস্থ রাখো। এটা কোনো বড় কথা নয় যে তুমি মানে মানে 25, 30টা মুখস্থ করে নিলে, পরীক্ষার সময় এলো চৈতভূমি তুমি বলতেই পারলে না। এই 10টা মাথায় রাখো, পরীক্ষার সময় দেখবে আসলে কমনই আসে, তাই না? তো এই 10টাই ভালো করে মুখস্থ করো। যদি তোমাদের মুখস্থ পুরো হয়ে যায় তারপরে কিছু বাড়িয়ে নিও, ঠিক আছে? আসলে কিন্তু এর মধ্যে থেকেই আসে, একটু যদি খেয়াল করো কোশ্চেনগুলো তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে। ঠিক আছে, তো চলো আজকে এই পর্যন্তই থাক। দেখা হবে পরের ভিডিও। আর অবশ্যই তোমাদের কেমন লেগেছে সেটা জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করো, সাবস্ক্রাইব করো। আমার সাবস্ক্রাইব সংখ্যা মানে সাবস্ক্রিপশন সংখ্যা একদম কম, ঠিক আছে? প্রথম দিকটা তাও হচ্ছিল, এখন একদম কমে গেছে। তো যাই হোক, একটু সাবস্ক্রাইব করো, শুধু দেখো না। আর বন্ধু বান্ধবের মধ্যে একটু শেয়ার করো, কারণ আমি চেষ্টা করি খুব মানে কোয়ালিটি কন্টেন্ট আনার। ঠিক আছে, তো একটু সাবস্ক্রাইব করো আর বন্ধু বান্ধবদের মধ্যে একটু শেয়ার করো। তো দেখা হবে পরের ভিডিও, ততক্ষণ স্টে টিউন অ্যান্ড বাই।